Hi, my name is Shaini Narang. I'm an international yoga teacher and wellness expert. And join us for World Glaucoma Week from March 9th to 15th as our experts share vital insights and do's and don'ts on how to manage this sight-threatening disease called glaucoma. নমস্কার, আমি ডক্টর সৌম্যা কুন্ডু, অপথলমোলজিস্ট। বিগত 30 বছর ধরে অপথলমোলজি প্র্যাকটিস করি। I'm based in North Kolkata. I do surgeries in many places. I'm attached to Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital too. So why does glaucoma happen to a person? And can it happen to anybody? Glaucoma is mainly a disease of the optic nerve, মানে যে নার্ভটা আমাদের ভিজুয়াল সেন্সেশনটা, দৃষ্টিটা চোখ থেকে ব্রেন পর্যন্ত নিয়ে যায়। গ্লকোমাতে সেই অপটিক নার্ভটা এফেক্ট করে, যার ফলে কি হয়, আমাদের দৃষ্টির পরিধি, মানে আমরা সোজা তাকিয়েও তো অনেকটা দেখতে পাই চারপাশে, সেই দৃষ্টির পরিধিটা এফেক্টেড হতে শুরু করে যায় এবং একটা সময় আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার দৃষ্টিটা এফেক্ট করতে শুরু করে। এবার গ্লকোমা আমাদের কেন হয় সেটা যদি আমরা ভাবি, সেটা গ্লকোমা একটা তো হচ্ছে চোখের কোনো গঠনগত সমস্যা যদি থাকে সেই কারণে গ্লকোমা হতে পারে। তার ফলে কি হয়, গঠনগত সমস্যার জন্য চোখের ভেতরে একটা জল থাকে যেটা সার্কুলেট করে। সেই সার্কুলেশনের রাস্তাতে যদি আমাদের কোনো বাধা হয়, সেক্ষেত্রে কিন্তু চোখের জলের চাপটা বেড়ে যায় এবং জলের চাপ বেড়ে গেলে তার এফেক্টটা পড়ে, ওই যে বললাম অপটিক নার্ভ, সেটার উপরে তার এফেক্ট পড়ে এবং তার ফলে তার দৃষ্টির সমস্যা হতে থাকে। এখন এটা তো একটা হতে পারে, আবার আরেকটা হতে পারে যে এই যে জলের সার্কুলেশনটা হচ্ছে তার কোনো একটা রেজিস্টেন্স হচ্ছে, তাকে একটা বাধা আসছে কোনোভাবে, তার ফলে আবার সেই একই কথা যে চোখের জলের চাপ বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে তার দৃষ্টির পরিধিটা এফেক্টেড হতে শুরু করছে। এবারে আমার যদি পরিবারের কারোর গ্লকোমার কোনো সমস্যা থেকে থাকে, রক্তের সম্পর্কিত কারোর, যেমন বাবা, কাকা, মামা বা মায়ের তরফের কারোর এরকম যদি কিছু থেকে থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি ওই একটা রিস্ক জোনে পড়ে যাই যে আমার হয়তো গ্লকোমা ডেভেলপ করতে পারে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে যে রেগুলারলি, মানে আফটার 40 ইয়ার্স, আমাদের একটা সময়ের পরে আমাদের রেগুলারলি একটা চোখের চেক আপ করতে হবে এবং যদি আমাদের গ্লকোমা ডায়াগনোসিস হয় তাহলে রেগুলার ফলো আপ করতে হবে। Doctor, if someone is suffering from glaucoma, what type of medicines would you suggest? গ্লকোমার ট্রিটমেন্ট যদি আমরা ভাবি, তো মেইনলি হচ্ছে ওষুধ। আমাদের ওষুধ আছে যেগুলো অ্যান্টিগ্লকোমা মেডিকেশনস, যেটা ধরুন কোনোটা একবার বা কোনোটা দুবার দিলে আমাদের যে চোখের জলের চাপটা সেটা কম থাকে এবং তার ফলে যেহেতু চোখের জলের চাপটা কম থাকে, যেটা আমরা ইন্ট্রাঅকুলার প্রেশার বলি, যেহেতু সেটা কম থাকে, তার ফলে আমার চোখের নার্ভের ড্যামেজগুলো অতটা বেশি হয় না। শুধু ওষুধ কিন্তু নয়, তার সাথে আমাদের আরো কিছু ট্রিটমেন্টস অনেক সময় দিতে হয়, যেমন লেজার ট্রিটমেন্টস আছে। এবং যদি দেখা যায় যে ওষুধে আমাদের যথেষ্ট কন্ট্রোল হচ্ছে না, or if we see the disease is progressing in terms of আমাদের সেই পরিধি ড্যামেজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারি করতে হতে পারে এবং শুধু সার্জারি না, হয়তো তার সঙ্গে আমাদের কিছু ড্রপও তার সঙ্গে চালাতে হতে পারে। এবারে সার্জারিটা করে যে একদম কিওর হয়ে গেল, যে একটা ক্যাটারাক্ট সার্জারির মতো, যে আমরা গ্লকোমা সার্জারি করার পর ইটস ওয়ান্স ডান হয়ে গেল, একদম পেশেন্ট ভালো হয়ে গেল, তা কিন্তু নয়। সার্জারি করা হয়ে গেলেও বা লেজার করা হয়ে গেলেও আমাদের কিন্তু রেগুলার ফলো আপ করতে হবে এবং তার জন্য যা যা টেস্ট করার দরকার সেগুলো সব করতে হবে। আর এবারে যদি আমরা ধরি যে হ্যাঁ, আমি যদি আমার ডায়াগনোসিস হলো, আমি ওষুধ বলেছি, আমি ওষুধ লাগিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি কোনো যাচ্ছি না, ডাক্তারের কাছে যাচ্ছি না, কোনো টেস্ট করছি না, আমি আমার দৃষ্টিশক্তি থাকবে কি থাকবে না, না, আমাদের কিন্তু রেগুলার ফলো আপটা খুব জরুরি সবকিছুর জন্যই। কারণ আমরা যদি ফলো আপ রেগুলারলি না করি, ওষুধ লাগিয়ে গেলেও অনেক সময় দেখা যায় আমাদের কন্ট্রোল যথেষ্ট হচ্ছে না, স্পেশালি যদি আমাদের কারোর ব্লাড প্রেশার বা ব্লাড সুগার বা ধরুন আমাদের মাইনাস পাওয়ার অনেক বেশি আছে, হাই মায়োপিয়া আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফলো আপটা খুব জরুরি। আমাদের কিন্তু কারণ চোখের জলের চাপ বেড়ে গেলে আমাদের কিন্তু ডিফেক্টটা বেড়ে যেতে পারে। As you told, lifelong medicine is required. But the question is, will it cause any side effects?
হ্যাঁ, যেহেতু আমাদের সারা জীবন ওই ওষুধগুলো ইউজ করতে হবে, তো ন্যাচারালি ওষুধের সাইড এফেক্টস সম্বন্ধে আমাদের তো একটু ওয়াকিবহাল হতেই হবে। নর্মালি কি হয়, সাইড এফেক্টস হতে পারে, যেটা চোখের জন্য হতে পারে, অকিউলার সাইড এফেক্টস হতে পারে, সিস্টেমিক সাইড এফেক্টস হতেও পারে। তো নর্মালি যেটা করা হয়, যদি আমাদের একের বেশি ড্রপ লাগে, এখন আমাদের কম্বিনেশনে ড্রপ পাওয়া যায়, মানে দুটো মলিকিউল একসাথে করে একটা বটলে, তো যেটা পেশেন্টকে ধরুন সারাদিনে 3বার বা 4বার দিতে হতো, সেটা হয়তো 2বার দিলে বা 1বার দিলে হয়ে যাবে। তো সেটা একটা প্রসেস আছে টু অ্যাভয়েড সাইড এফেক্টস। আরেকটা জিনিস হচ্ছে যে এখন অনেক ফর্মুলেশনস নতুন আসছে, যেগুলো চোখের ওষুধের যে মেটেরিয়ালটা আমাদের সাইড এফেক্টস করে সেটা যাতে অ্যাভয়েড করা যায়, সেটার জন্য চেষ্টা চলছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে হ্যাঁ, ওষুধের জন্য কোনো কিছু সমস্যা আমাদের হচ্ছে কিনা। যখন আমরা প্রেসক্রাইব করি, ন্যাচারালি আমরা পেশেন্টদের বলে দিই যে যদি আপনাদের এরকম কোনো অসুবিধে হয় তাহলে যেন অবশ্যই আমাদের জানান। আর যদি আমাদের মনে হয় যে না, আমরা একবার পেশেন্ট কোনোভাবে এসে যে হ্যাঁ, একদিন আমি কোথাও গেছি, আমি একটা ড্রপ মিস করেছি, তাহলে আমি কি হবে, আমরা ইউজুয়ালি পেশেন্টদের যেটা বলি যে যদি মনে হয় যে না, যে সময় আপনার দেবার কথা সেই সময় আপনি মিস করেছেন, ডোন্ট মিস দ্য ড্রপ ফর দ্যাট ডে। যখন আপনি বাড়ি এসেছেন, যখন আপনার মনে পড়েছে, আপনি ড্রপ দিতে পারেন। তাছাড়াও আমাদের কিছু ড্রপস আছে যেগুলো লং অ্যাক্টিং, দ্যাট ক্যান কভার, like if you miss one drop that can cover that time period, সেটা একটা জিনিস আছে। আর একটা হচ্ছে যে 1 সেকেন্ড যেটা বললাম যে আমাদের যেহেতু কম্বিনেশন ফর্মুলেশন আছে, তো সেক্ষেত্রে সেটা অনেকটাই প্রোটেকশন দিতে পারে।